I gave you my heart. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। সো আজকে যেটা আমরা দিয়ে কথা বলবো সেটা হলো রেজোনেন্স এফেক্ট। এই রেজোনেন্স এফেক্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাস 11-12 অ্যান্ড অলসো ফর দ্য জয়েন্ট এন্ট্রান্স। এইবার রেজোনেন্স এফেক্ট পড়তে গেলে তিনটে বেসিক জিনিস আমাদের জানা খুব দরকার। দ্যাট ইজ হোয়াট, ওয়াই অ্যান্ড ওয়্যার। এই WWW, what is resonance? First question. Second question, where does resonance occur? And why resonance occur? তিনটে কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনটে কোয়েশ্চেন যদি জেনে যাই একবার, তাহলে পুরো রেজোনেন্স কিন্তু আমাদের হাতের মুঠোয়। তাহলে ওয়ান বাই ওয়ান আমরা দেখবো, তিনটে কোয়েশ্চেনকে ওয়ান বাই ওয়ান ডিল করবো যে কীভাবে আমাদের রেজোনেন্স এফেক্টটা কিন্তু অপারেট হচ্ছে পুরো সিস্টেমে। সো রেজোনেন্স মানে বেসিক্যালি দ্য ডিলোকালাইজেশন অফ দ্য পাই ইলেকট্রনস। এইখানে ডিলোকালাইজেশন অফ দ্য পাই ইলেকট্রন বলছি, সিগমা বলছি না। ইন্ডাকটিভ এফেক্টে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু সেটা সিগমা বন্ডের অপারেশন ছিল, সেটা একটা উইক এফেক্ট ছিল। কিন্তু আজকে রেজোনেন্স হচ্ছে একটা স্ট্রং এফেক্ট, আর এইটা হলো পাই বন্ডের ডিলোকালাইজেশন, পাই বন্ডের ইলেকট্রনের ডিলোকালাইজেশন। তার মানে বুঝতেই পারছি কেন পাই বন্ড, কেন সিগমা বন্ড না। পাই বন্ডের ইলেকট্রনগুলো কিন্তু আমার মাচ মোর ল্যাবাইল, মাচ মোর ফ্রি, ওয়ারাস সিগমা বন্ডের ইলেকট্রন হচ্ছে মাচ মোর রিজিড, কারণ সিগমা বন্ড হচ্ছে মাচ মোর স্ট্রঙ্গার কম্পেয়ার টু দ্য পাই বন্ড। তার মানে যার বন্ড যত বেশি স্ট্রং সেখানে ইলেকট্রনগুলো টাইটলি বাউন্ড হবে, সেখানে মুভমেন্টটা অত বেশি ফ্রি হবে না। কিন্তু আজকে পাই বন্ড হচ্ছে এরকম, পাই ইলেকট্রনগুলো আমার মাচ মোর ল্যাবাইল, মাচ মোর ফ্রি। সো দ্য ডিলোকালাইজেশন অফ দ্য পাই ইলেকট্রন ইজ ভেরি প্রমিনেন্ট। ক্লিয়ার? তো রেজোনেন্স ইন ওয়ান লাইন, ডিলোকালাইজেশন অফ দ্য পাই ইলেকট্রনস। বাট যদি আমাদের বইয়ের ভাষায় রেজোনেন্সকে ডেসক্রাইব করতে হয় তখন গিয়ে বলছে যে রেজোনেন্স মানে একটা মলিকিউল থেকে আমি যদি 4-5টা স্ট্রাকচারে যদি লিখতে পারি উইদাউট ডিস্টার্বিং দ্য অ্যাটমিক নিউক্লিয়াই বাট ডিফারিং ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য পাই ইলেকট্রন, দ্যাট ফেনোমেনন ইজ কল্ড রেজোনেন্স। দিস ইজ অল অ্যাবাউট দ্য রেজোনেন্স। এবার আমাদের আরও সুবিধা হবে যদি আমরা এটাকেই এক্সাম্পল দিয়ে ভাবি। দেখতে পাচ্ছি এইখানে কার্বনেট আয়নের রেজোনেন্স শো করছে। রেজোনেন্স সিস্টেমকে আমরা এই ডবল হেডেড অ্যারো দিয়ে বোঝাবো। এইবার এটা হলো কার্বনেট আয়ন, আর আমরা জানি কার্বনেট আয়নের হচ্ছে মলিকুলার ফর্মুলা হচ্ছে CO3-2। তো CO3 2- যেটা কার্বনেট আয়নের আমার মলিকুলার ফর্মুলা, এইটাকে যদি আমার স্ট্রাকচারাল ফর্মুলাতে আঁকি তাহলে এইটা হলো তার স্ট্রাকচারাল ফর্মুলা, যেটার স্ট্রাকচার হলো ট্রাইগোনাল প্ল্যানার, কারণ এখানে কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। ক্লিয়ার? তাহলে এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা এইখানে মুভ করতে পারে, এই নেগেটিভ চার্জটা এখানে মুভ করলে এই বন্ডটা কিন্তু খুলবে। ঠিক আছে? এটা যাতে খেয়াল থাকে, এই বন্ডটা যাতে খুলবে। এইবার এই নেগেটিভ চার্জটা যখন মুভ করলো, সি এর সাথে ডবল বন্ড হলো, আগে সিঙ্গেল বন্ড ছিল এখন ডবল বন্ড হলো। আর এইখানে যেই দিকে আমরা অ্যারোটা শেষ হয় সেখানে বলেছিলাম নেগেটিভ চার্জ, তাহলে এইখানে কিন্তু নেগেটিভ চার্জ হলো। তাহলে এইটা হচ্ছে ওয়ান ফর্ম অফ রেজোনেটিং স্ট্রাকচার। এবার আবার দেখতে পাচ্ছি আরেক টাইপের রেজোনেন্স এখান থেকে সম্ভব, যে এই নেগেটিভ চার্জটা যখন আমার এইখানে এলো, যখন এই নেগেটিভ চার্জটা এইখানে এলো, এই বন্ডটা খুললো। তাহলে এই বন্ডটা খুললো মানে আমার এখন নেগেটিভ চার্জটা কিন্তু এই অক্সিজেনের মাথায় হবে, আর এদের মধ্যে কিন্তু আমার ডবল বন্ড হবে। এবার দেখলাম যে আমার এই যে নেগেটিভ চার্জ কখনো আমার এই দুটোতে হয়েছে, কখনো এই দুটো অক্সিজেন হয়েছে, কখনো আমার এই দুটো অক্সিজেন হয়েছে। তাহলে বেসিক্যালি আমার তিনটে রেজোনেটিং স্ট্রাকচার। সো কার্বনেট আয়নগুলো এরকম রেজোনেটিং স্ট্রাকচারগুলোর একটা রেজোনেন্স হাইব্রিড হিসাবে থাকবে, এই হাইব্রিড হিসাবে থাকবে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার্বনেট আয়নের সেই রেজোনেন্স হাইব্রিড। এইখানে দেখতে পাচ্ছি পার্শিয়াল ডবল বন্ড। তাহলে খুব ভালো করে যদি তাকে আমরা যদি এই ওটাকে যদি আমি হাইলাইট করি, এই ওটাকে হাইলাইট করছি, তাহলে এইখানে দেখতে পাচ্ছি ডবল বন্ড, কিন্তু পাশের দুটোতে কিন্তু সিঙ্গেল বন্ড। এই কার্বনেট আয়নে এই সি আর অক্সিজেনটা পুরোপুরি ডবল বন্ড না, পুরোপুরি সিঙ্গেল বন্ড না, তার মানে পার্শিয়াল ডবল বন্ড শুড বি দেয়ার। তাহলে এইখানে মাথায় রাখতে হবে সিঙ্গেল বন্ড তো হবেই, তারপরে কিন্তু পার্শিয়াল ডবল বন্ডও কিন্তু আমার অ্যারাইজ করছে। তার মানে এই ঘটনাটা কিন্তু শুধু এই অক্সিজেনের সাথে না, এই অক্সিজেন সবার সাথে হচ্ছে। যদি এইটাকে ভালো করে দেখো, এইখানে দেখো, এইখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, কিন্তু এখানে ডবল বন্ড হয়েছে, তাহলে আমার সেই পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টারটা থাকছে। এইটাকে দেখি, এইখানে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, এই যে ডবল বন্ড হয়েছে, আবার এখানে সিঙ্গেল বন্ড, তাহলে এইখানে ওভারঅল কিন্তু একটা পার্শিয়াল ডবল বন্ড শো হচ্ছে। আর যদি আমরা চার্জ ভাবি, কার্বনেটের চার্জ -2, আর -2টা আমার তিনটে রেজোনেটিং স্ট্রাকচারের মাধ্যমে ডিসপার্স, তাহলে একটা অক্সিজেনের মাথায় কিন্তু আমার -2/3, এখানেও -2/3,
-2/3 -2/3, মানে সবকটা অক্সিজেন অ্যাটমই কিন্তু -2/3 করে চার্জ কিন্তু আমার হোল্ড করছে। তাহলে এবার খুব ইজিলি বুঝে গেলাম যদি রেজোনেন্স না হতো এই অক্সিজেনগুলো একটা নিউট্রাল হতো, একটা নেগেটিভ হতো, আর একটাও আমার নেগেটিভ হতো, -1 করে। কিন্তু আজকে রেজোনেন্স হয়েছে বলেই তিনটে অক্সিজেনই ইকুইভ্যালেন্ট হয়ে গেছে আর তাদের চার্জ হয়ে গেছে -2/3, এটাতে খেয়াল থাকে। আর এই টাইপের হাইব্রিড স্ট্রাকচারকে বলবো আমাদের রেজোনেন্স হাইব্রিড, কারণ এর মধ্যে কিন্তু তিনটে স্ট্রাকচারের ক্যারেক্টারই কিন্তু আমার হোল্ড করছে, ঠিক আছে। সো এই স্লাইডে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবো রিগার্ডিং দ্য রেজোনেন্স। এই যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এই রেজোনেটিং স্ট্রাকচারগুলোর আরেক নাম হলো ক্যানোনিক্যাল ফর্মস। সেকেন্ড পয়েন্ট, মোর দ্য নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, যত আমার রেজোনেটিং স্ট্রাকচার বাড়বে তত কিন্তু আমার অ্যাকচুয়ালি স্টেবিলিটি বাড়বে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, অ্যাকচুয়াল স্ট্রাকচার ইজ দ্য রেজোনেন্স হাইব্রিড অফ অল দ্য রেজোনেটিং স্ট্রাকচার। সো আমরা হোয়াট ইজ রেজোনেন্স অলরেডি কভার করলাম, যে রেজোনেন্স কি, ইট ইজ বেসিক্যালি দ্য ডিলোকালাইজেশন অফ দ্য পাই ইলেকট্রনস। আমাদের এবার সেকেন্ড ডাব্লিউ, যে হোয়ার ডাজ রেজোনেন্স অকার, কোথায় কোথায় রেজোনেন্স হয়, এই রেজোনেন্স অপারেশনটা কোথায় কোথায় দেখবো, কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলবো যে রেজোনেন্স হয়েছে। সো এরকম sp2 লিঙ্কেজ থাকলে সিস্টেমটাকে বলবো সিস্টেমটা ইজ ইন কনজুগেশন, আর যখনই সিস্টেমটা কনজুগেশনে থাকবে তখনই কিন্তু আমরা বলবো এখানে রেজোনেন্স এফেক্ট অপারেট করবে। এইবার দেখে নিই কোথায় কোথায় অ্যাকচুয়ালি এই লিঙ্কেজটা দেখা যায়। সো টাইপ নাম্বার ওয়ানে দেখছি পাই। সো এইটা হলো কনজুগেটেড ডাই ইন। বেসিক্যালি ডাই ইন মানে কি, আমার মানে দুটো পাই বন্ড আছে, ঠিক আছে, দুটো ডবল বন্ড আছে। তাহলে এইখানে এই যে ডবল বন্ড আর এই ডবল বন্ড, এদের মধ্যে কিন্তু কনজুগেশন কিন্তু হবে। কেমনভাবে হবে পরের স্লাইডে দেখছি। তাহলে আমার একটা ডবল বন্ডের পাশে যদি আরেকটা ডবল বন্ডের সিস্টেম থাকে তাহলে কিন্তু কনজুগেশন হবে। তার মানে এইটা হলো পাই, ইন শর্ট যদি বলি এটা হচ্ছে পাই। টাইপ 2, পাই প্লাস, মানে পাই বন্ডের পাশে যদি কোনো কার্বোক্যাটায়ন থাকে, এই কার্বোক্যাটায়নটা কিন্তু sp2, আগেই কিন্তু বলে রাখছি, ঠিক আছে। আমরা যখন দেখবো কেমিস্ট্রি অফ ইন্টারমিডিয়েটস পড়বো তখন কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে আরও ভালো করে কেন এটা sp2, কখন sp2 হয়, ঠিক আছে। এই হাইব্রিডেশনগুলো কিন্তু তখন পড়বো। আপাতত ভাবি যে এইরা দুজন তো sp2 বুঝতেই পাচ্ছি, অ্যালকিনের কার্বন sp2, এই কার্বনটাও কিন্তু sp2, তার মানে আমার সবকটা কার্বনই sp2, তার মানে এর এখানে কনজুগেশন হবে। সো যখনই এরা কনজুগেশনে টেক পার্ট করছে তার মানে রেজোনেন্স এফেক্ট অপারেট করবে। টাইপ 3, পাই নেগেটিভ, তার মানে এটা কার্বো অ্যানায়ন সিস্টেম। এই কার্বো অ্যানায়নের পাশে যদি কোনো ডবল বন্ড থাকে তখন কিন্তু আমার কার্বো অ্যানায়নগুলো কিন্তু আমার sp2 হাইব্রিডাইজড হয়। এটাতে খুব ইম্পর্টেন্ট খেয়াল থাকে যে এই কার্বো অ্যানায়ন পাশে ডবল বন্ড থাকে মানে এই কার্বো অ্যানায়নটা sp2 হাইব্রিডাইজড। পয়েন্ট নাম্বার 4, এইখানে আমার নেগেটিভকে সরিয়ে যদি আমি কোনো লোন পেয়ার দিই, এই লোন পেয়ার ডোনার, যেমন এইটা ডোনার ছিল, এই লোন পেয়ার ডোনার, এইখানে ডোনেশনটা কেমন করে হবে, এখানে ডোনেশনটা নেগেটিভ চার্জ এখানে আসবে, তাহলে আমার এখানে ডবল বন্ড হবে, এই বন্ডটা ওপেন হবে, ক্লিয়ার। এইখানে নেগেটিভের বদলে লোন পেয়ার আছে, তাহলে এখানে লোন পেয়ার আসবে, সোজা কথায় লোন পেয়ার আসবে, এই বন্ডটা ওপেন হবে। এই পজিটিভে কেমন করে হয়েছিল, পজিটিভে আমার এই পাই বন্ডটা এখানে গেছিলো, এইভাবে রেজোনেন্স হয়েছিল। আর এইখানে ডবল বন্ডের সিস্টেমটা এইটা এখানে যাবে, ডবল বন্ডটা এখানে যাবে, এইটা খুলে যাবে, তাহলে এইভাবে রেজোনেন্সগুলো হতে থাকবে। তাহলে এইটা পাই, এটা পাই প্লাস, এটা পাই মাইনাস, এটা পাই লোন পেয়ার। আর যেটা বেঁচে গেল সেটা হলো আমাদের পাই ফ্রি র্যাডিক্যাল, এটা যাতে খেয়াল থাকে। তাহলে পয়েন্ট নাম্বার 5 ইজ পাই ফ্রি র্যাডিক্যাল। এখানে দেখতে পাচ্ছি যে এই ফ্রি র্যাডিক্যালটার পাশে কিন্তু ডবল বন্ড, তার মানে এইটাও কিন্তু কনজুগেশনে টেক পার্ট করবে, তার মানে এইখানে রেজোনেন্স হবে। তার মানে এই 5টা সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেখানে আমাদের রেজোনেন্স অ্যাকচুয়ালি অপারেট করে। সো আমার সাথে একবার একটু রিভাইজ করে নিই। এইটা পাই প্লাস, পাই নেগেটিভ, পাই লোন পেয়ার, পাই ডট মানে ফ্রি র্যাডিক্যাল। এই 5টা সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন এই 5টা সিস্টেম দেখব তখন আমরা বলবো হ্যাঁ এই টাইপের সিস্টেমে কিন্তু এখানে রেজোনেন্স হচ্ছে। এইবার যে 5টা সিস্টেমের মধ্যে কথা বললাম তার থেকে আমি দুটো সিস্টেম নিয়ে জাস্ট রেজোনেন্স দেখানোর জন্য বলেছি। সাপোজ এটা হচ্ছে টাইপ 1, যেমন পাই সিস্টেম, টাইপ 1 সিস্টেমটা। এইখানে রেজোনেন্সটা কেমন করে হবে, এখানে ডবল বন্ড ছিল, এই ডবল বন্ডটা এখানে মুভ করবে, তাহলে এখানে এখন সিঙ্গেল বন্ড, এটা CH2 হবে, হ্যাঁ CH2 ছিল, এটা CH2ই হবে, এটা হচ্ছে CH2। তাহলে এইখানে যেটা বন্ডটা শিফট করলো, তাহলে এইখানে ডবল বন্ড ছিল, এটা এখন সিঙ্গেল বন্ড হয়ে গেছে। এইখানে সিঙ্গেল বন্ড ছিল, এই বন্ডটা এখানে আসার পর এখানে ডবল বন্ড হয়ে গেছে, আর এইখানে আমার বন্ডটা ভেঙে গেছে। তাহলে অ্যারোটা যেই দিকে শেষ হচ্ছে সেই দিকে কিন্তু নেগেটিভ চার্জ, বারবার বলছি, ঠিক আছে। এক্সাম্পল 2টা হচ্ছে টাইপ 2, এখানে যেটা দেখেছিলাম পাই প্লাস, ঠিক আছে। এই পাই প্লাসে
এই বন্ডটা আমার ইলেকট্রনটা আমার এই সিগমা বন্ডে যাচ্ছে। কেন যাচ্ছে? এইখানে দেখতে পাচ্ছি এই কার্বনটা কিন্তু ইলেকট্রোফিলিক 6 ইলেকট্রন সিস্টেম, এই কার্বনটা 6 ইলেকট্রন সিস্টেম। যেহেতু 6 ইলেকট্রন সিস্টেম, এইখান থেকে কিন্তু ইলেকট্রনের ফ্লো হচ্ছে ফ্রম হাই ইলেকট্রন ডেন্সিটি টু লো ইলেকট্রন ডেন্সিটি, এখানে কিন্তু ইলেকট্রনের ফ্লো হচ্ছে। এবার ইলেকট্রনের যখন ফ্লো হলো, তাহলে এইখানে ডবল বন্ড হলো, এই বন্ডটা ভেঙে গেল, তাহলে এইটা এখন 6 ইলেকট্রন হয়ে গেল। এটা যাতে খেয়াল থাকে, তার মানে এই দুটো স্ট্রাকচার কিন্তু বেসিক্যালি রেজোনেটিং স্ট্রাকচার, আর এই অপারেশনটাকে বলছে রেজোনেন্স অপারেশন। মুভিং টু দ্য নেক্সট স্লাইড। সো এইবার দেখবো যে বেনজিনে কেমন করে আমার রেজোনেন্স ইফেক্টটা অপারেট করছে। এইবার মলিকুলার ফর্মুলা আমরা জানি C6H6 বেনজিনের। তাহলে বেনজিনের যদি আমি স্ট্রাকচার ভাবি, তাহলে এইটা না এইটা, কোন স্ট্রাকচারটা ইজ কারেক্ট? এটা কিন্তু অল্টারনেট ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে, আর এইখানে দেখতে পাচ্ছি একটা সার্কেল করা আছে ভেতরে। তাহলে কোন স্ট্রাকচারটা কারেক্ট আর তার লজিক কি? লেটস ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ কারেক্ট। রেজোনেন্স ইন বেনজিন। এবার বেনজিনে একটু আগে দেখেছিলাম, বেনজিনে কিন্তু এইটা যে কার্বন 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 যে 6টা কার্বন আছে, সবকটা কার্বন কিন্তু sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে? আর আমরা জানি যখনই এরকম সবকটা কার্বন যখন sp2 হাইব্রিডাইজড হবে, তখন তার মানে সেই সিস্টেমটাকে বলবো কনজুগেটেড সিস্টেম, আর কনজুগেটেড সিস্টেম হলে সেখানে কিন্তু রেজোনেন্স হবে, এটা কিন্তু ক্লিয়ার। সো এইবার এই রেজোনেন্সটাকে কনফার্ম করার জন্য কিছু ডেটা আমরা এই 1 আর 2টাকে লক করে দিলাম, এই 1 আর 2 এটা যাতে খেয়াল থাকে। এইবার এইখানে দেখতে পাচ্ছি 1 আর 2 এর মধ্যে বন্ড অর্ডার 2, তাহলে এই C1 C2 আমরা যদি বন্ড মানে ভাবি থিওরিটিক্যাল, তাহলে 1.33 আসার কথা, কেন বন্ড অর্ডার 2 আছে। কিন্তু যদি আমি এই ফর্মটা ভাবি, এই ফর্মে আমার 1 2 এর কিন্তু বন্ড অর্ডার কিন্তু 1, আর এই ফর্মটা কিসে গেল, কি করে গেল? এইখানে কিন্তু এই বন্ড কিন্তু সার্কুলার মোশনে ঘুরেছে। তাহলে এই পাই বন্ডটা এখন এইখানে হবে, দেখতে পাচ্ছি এইখানে চলে গেছে। এই পাই বন্ডটা এখন 3 আর 4 এর পাই বন্ডটা এখন 4 আর 5 হয়ে যাবে, আর 5 আর 6 এর পাই বন্ডটা এখন 1 আর 6 হয়ে যাবে। তাহলে আমি এইটাকেও মার্ক করে দিলাম, যেমন এখানে মার্ক করেছিলাম। আমরা কিন্তু ডিল করছি সিম্পল 1 আর 2 কে নিয়ে। এখানে 1 আর 2 এ বন্ড অর্ডার 2, তাই এক্সপেক্টেড বন্ড লেন্থ সিসির বন্ড লেন্থটা 1.33। এইখানে বন্ড অর্ডার কিন্তু 1, তাই বন্ড অর্ডার কমে গেছে, মানে বন্ড লেন্থ বাড়বে। তাহলে এইখানে সিসি বন্ড লেন্থ কিন্তু 1.54, তার মানে এইটা হচ্ছে ভেরি ভেরি ক্লিয়ার। এইবার হলো কোনটা তাহলে সত্যি 1.54 না 1.33? এক্সপেরিমেন্ট বলছে আমার সিসি বন্ড লেন্থ হচ্ছে 1.40, তার মানে বোঝা যাচ্ছে যে আমার সিস্টেমে বেনজিনে আমার C1 C2 মধ্যে যেটা কনসিডার করেছি, এইখানে না তো ডবল বন্ড পার্মানেন্টলি থাকবে, না তো সিঙ্গেল বন্ড পার্মানেন্টলি থাকবে, এদের মধ্যে হাইব্রিড থাকবে। তার মানে আমার পার্শিয়াল ডবল বন্ড, তার মানে দুটো রেজোনেটিং স্ট্রাকচারের একটা রেজোনেন্স হাইব্রিড হয়ে থাকবে। তাহলে এইখানে যে আমরা সার্কেল করে লিখি, এই সার্কেলটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে দ্য সার্কুলেশন অফ দ্য পাই ইলেকট্রন। তাহলে এই যে সার্কেল করা মানে এই পাই ইলেকট্রনটা কিন্তু ঘুরছে থ্রু আউট দ্য রিং, এই থ্রু আউট দ্য রিং পাই ইলেকট্রন ইজ মুভিং। তার মানে আমরা বুঝতে পারছি রেজোনেন্স করছে বলেই আমার বেনজিনের বন্ড লেন্থটা কিন্তু এইটা আর এটার মাঝামাঝি থাকছে 1.40। ক্লিয়ার? সো এই স্লাইডে দেখবো যে টাইপস অফ রেজোনেন্স এফেক্ট, যেমন দেখেছিলাম ইন্ডাকটিভ এফেক্টে প্লাস আই মাইনাস আই। প্লাস আই মানে ইলেকট্রন পুশিং এফেক্ট উইথ রেসপেক্ট টু সিস্টেম, ইলেকট্রন সিস্টেমকে যখন দেয় তখন প্লাস আই, ইলেকট্রন যখন সিস্টেম থেকে নিয়ে যায় মাইনাস আই। একইভাবে এখানেও তাই হবে, প্লাস আর যখন সিস্টেমকে যখন ইলেকট্রন দেবো, তো এখানে শুধু থ্রু পাই বন্ড হবে, তখন সিস্টেমে যখন ইলেকট্রন দেবো তখন সেটা পজিটিভ রেজোনেন্স এফেক্ট, আর যখন সিস্টেম থেকে ইলেকট্রন নিয়ে নেব তখন হচ্ছে মাইনাস আর। এবার 1 বাই 1 দেখবো কোন গ্রুপটা অ্যাকচুয়ালি আমার প্লাস আর দেয়, কোন গ্রুপ মাইনাস 1 দেয়। এইখানে যে গ্রুপগুলো দিচ্ছে এরা সবাই প্লাস আর, যাদের লোন পেয়ার বা নেগেটিভ চার্জ থাকে। সোজা কথা, যারা কিনা বেসিক্যালি ডোনার সিস্টেম হয়, তাহলে যদি তোমার কাছে লোন পেয়ার আর নেগেটিভ চার্জ থাকলেই তো আমার ডোনার হবে বেসিক্যালি। তার মানে লোন পেয়ার আর নেগেটিভ চার্জ যদি থাকে তাহলে তারা ডোনার, আর এরকম ডোনার সিস্টেম হলেই তখন কিন্তু আমাদের বলবো এটা প্লাস আর দেয়। আর মাইনাস আর কখন দেবে? মাইনাস আর দেবে যখন হচ্ছে আমাদের এই টাইপের সিস্টেম থাকবে, মানে আমার পজিটিভ চার্জ বা ডেল্টা পজিটিভ। আমরা যদি আজকে কার্বনিল গ্রুপটা এটা সোজাভাবে ভাবতে কার্বনিল গ্রুপ ভাবি, তাহলে কার্বনিল গ্রুপ কিন্তু ডেল্টা পজিটিভ। তাহলে ডেল্টা পজিটিভ চার্জ মানে বাইরে থেকে নিয়ে নিচ্ছে, তাহলে সবাই হচ্ছে কার্বনিল সিস্টেম এরা, ঠিক আছে? এটা সায়ানাইড sp হাইব্রিডাইজড মানে ইলেকট্রোনেগেটিভ, বাইরে থেকে ইলেকট্রন নেবে, তার মানে ইলেকট্রন নাও মানেই মাইনাস আর। নাইট্রো গ্রুপ, তাই নাইট্রো গ্রুপের বলেছিলাম যে নাইট্রোজেনের উপর কিন্তু আমার পজিটিভ চার্জ আছে, তাই নাইট্রোজেনের উপর যখন পজিটিভ চার্জ, এই যে কেমন করে থাকবে আমরা ইন্ডাকটিভ এফেক্টে শো করেছিলাম, নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ মানে এরকম নাইট্রোজেনের উপর ডবল বন্ড ও আমার পজিটিভ এইখানে
আর আমার ও মাইনাস, তাহলে ওভারঅল মলিকুলটা নিউট্রাল হলেও নাইট্রোজেনের উপর প্লাস, তার মানে নাইট্রোজেনের উপর যেহেতু প্লাস সেই তো আমার এই এফেক্টটা কিন্তু মাইনাস আর এফেক্ট শো করবে, এটা যাতে খেয়াল থাকে। এইবার অ্যানিলিনে যদি ভাবি যে রেজোনেন্স কি করে অ্যানিলিনে শো করবে, আমরা অ্যানিলিনে প্লাস আর এফেক্ট শো করবে, কারণ অ্যানিলিন মানে বেনজিনের ওপর NH2, এন মানে তার উপর নাইট্রোজেনের ওপর আমার লোন পেয়ার আছে। এই লোন পেয়ার যখনই আছে তখন ডোনার কাকে ডোনেট করছে, সিস্টেমকে ডোনেট করছে। তো ডোনার মানেই আমরা জানি যে এরকম প্লাস আর এফেক্ট শো করবে, যখনই ডোনার তার মানে সিস্টেমের ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। এখানে দেখো লোন পেয়ারটা এখানে আসছে, এই বন্ডটা খুলছে, এই যে ইনভলভ হয়ে গেল, তাহলে এই সি আর এই এর মধ্যে ডবল বন্ড হলো, এই নাইট্রোজেনের ওপর আমার পজিটিভ চার্জ, কারণ লোন পেয়ার তো অলরেডি ইনভলভ, আর যেই দিকে খোলে সেই দিকে নেগেটিভ। এবার এই নেগেটিভ চার্জটা আবার এখানে গেল, এইটা আবার খুললো, তাহলে এইটা কিন্তু থ্রু আউট দ্য রিং হতে থাকলো। এইগুলো তাহলে রেজাল্টিং ফর্মগুলো যেগুলো আমরা অ্যানিলিনে দেখলাম। অন দ্য আদার হ্যান্ড মাইনাস আর এফেক্ট কোথায় হয়, মাইনাস আর এফেক্ট কিন্তু নাইট্রোবেনজিনে হয়। যেমন দেখলাম একটু আগে দেখলাম চারটা, তখন নাইট্রোবেনজিনে বলেছিলাম যে নাইট্রো গ্রুপের নাইট্রোজেনটা কিন্তু পজিটিভলি চার্জড, তাহলে সেইখানে আমার ইলেকট্রন কিন্তু এই সিস্টেম থেকে উইথড্র করে। তাহলে এখানে সিস্টেমকে বেনজিন ময়টিটা সিস্টেম, তাহলে এইখানে সিস্টেম কিন্তু আমার ইনটেক করছে, ইলেকট্রন ডেন্সিটি সিস্টেম নিচ্ছে ফ্রম দ্য নাইট্রোজেন লোন পেয়ার থেকে, কিন্তু এইখানে সিস্টেম থেকে উইথড্র করছে, তাহলে এই সিস্টেমটাকে বলবো, এই এফেক্টটাকে বলবো তাহলে মাইনাস আর এফেক্ট, এটা যাতে খেয়াল। এইবার আমরা লাস্ট পার্টে চলে এসেছি, কন্ডিশন অফ স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার। আমার একটা স্ট্রাকচারের অনেকগুলো রেজোনেটিং ফর্ম হতে পারে, তাহলে কোন ফর্মটা বেশি স্টেবল কার থেকে সেইখানে কম্প্যারিজন কী করে করবো। আইডেন্টিক্যাল হলে তো আর কম্প্যারিজনের জায়গা নেই, কিন্তু যদি মাত্র আইডেন্টিক্যাল না হয় যদি কখনো, তখন কার থেকে কার বেশি সেটা কিন্তু কম্পেয়ার করতে হবে। পয়েন্ট নাম্বার 1, রুল অফ নিউট্রালিটি। তার মানে আমরা জানি পৃথিবীতে সবাই নিউট্রাল ফর্মে কিন্তু বেশি স্টেবল, যখনই চার্জ ফর্ম হয়ে যায় তখন তারা আনস্টেবল, তাহলে নিউট্রাল স্পিসিস আর মাচ মোর স্টেবল কম্পেয়ার টু দ্য চার্জ ওয়ান। দিস ইজ দ্য প্রাইমারি রুল অ্যান্ড দ্য রুল নাম্বার 1। সো এইটা আমাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো স্পিসিস নিউট্রাল হয় সে কিন্তু সবসময় বেশি স্টেবল হবে কম্পেয়ার টু দ্য চার্জ ওয়ান। দ্য পয়েন্ট নাম্বার 2 ইজ রিগার্ডিং দ্য অক্টেট স্টেবিলিটি। তার মানে স্পিসিস হ্যাভিং দ্য কমপ্লিট অক্টেট আর মোর স্টেবল দ্যান দ্য স্পিসিস হ্যাভিং ইনকমপ্লিট অক্টেট। তাহলে আমরা যদি এরকম এক্সাম্পল দেখি, তাহলে এইখানে দেখতে পাচ্ছি কার্বন পজিটিভ চার্জ, ঠিক আছে, আর এইখানে অক্সিজেনটা নিউট্রাল। হাউএভার যদি আমি এই ফর্মটায় যাই, এই ফর্মটা কী করে যাব, এই লোন পেয়ারটা আমার যখন ডোনেট করছে, তাহলে এই সি আর ওর মধ্যে কিন্তু আমার আরেকটা বন্ড আসছে, তাহলে দুটো বন্ড তো ছিলই, আমার এখানে ট্রিপল বন্ড হচ্ছে। ট্রিপল বন্ড হয়ে গেলে এইটা বেসিক্যালি 6 ইলেকট্রন ছিল, ইলেকট্রন কাউন্ট করলেই বুঝতে পারবো। এখানে দুটো বন্ড মানে 4টে, এখানে আমার দুটো ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রন। আর এই লোন পেয়ার যখন অলরেডি ইনভলভ হলো, তাহলে এই যে পজিটিভ চার্জ সেটা থাকছে না, তার বদলে একটা পাই বন্ড আসছে। এইবার সি ট্রিপল বন্ড ও, আর এই যে লোন পেয়ারটা ইনভলভ হয়ে গেল তার জন্য একটা পজিটিভ চার্জ। এইবার কার্বনের ইলেকট্রন কাউন্ট কত হলো, দেখবো কার্বনের ইলেকট্রন কাউন্ট কিন্তু 8 হয়ে গেছে। আমার এইখানে দেখতে পাচ্ছি যে 3টে পাই বন্ড, তার মানে 6 ইলেকট্রন, আর এখানে একটা সিগমা, তার মানে এখানেও দুটো ইলেকট্রন, টোটাল এখানে 8টা ইলেকট্রন। তাহলে তোমরাই বলো যে এই দুটোর মধ্যে কে বেশি স্টেবল হবে, যার ইলেকট্রন কাউন্ট অক্টেট হয়েছে। এখানে কার্বনের ইলেকট্রন কাউন্ট অক্টেট হয়েছে, তাহলে এই দুজনের মধ্যে কিন্তু অবশ্যই আমার এই ফর্মটা কিন্তু মাছ মোর স্টেবল, এটা যাতে খেয়াল থাকে। এবার রুল নাম্বার 3 ইজ রিগার্ডিং দ্য রুল অফ ইলেকট্রোনেগেটিভিটি। মানে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার উপর নেগেটিভ চার্জ যাবে, এটা হচ্ছে মোস্ট ফেভারেবল কন্ডিশন। আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম, মানে যার ইলেকট্রো পজিটিভিটি বেশি, তার উপর পজিটিভ চার্জ যাবে। তার মানে আমরা ভাবতে পারি যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার উপর নেগেটিভ চার্জ যাবে, যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার উপর নেগেটিভ, আর যে বেশি ইলেকট্রো পজিটিভ তার উপর পজিটিভ। এইটা হলো মাচ মোর ফেভারেবল কন্ডিশন। এইবার আমরা এক্সাম্পলের থ্রুতে দেখলেই বুঝতে পারবো কোন কন্ডিশনে কোনটা বেশি স্টেবল। এইবার যদি ভালো করে তাকাই এই ফর্মটায় নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কিন্তু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, কিন্তু নেগেটিভ চার্জটা কিন্তু নাইট্রোজেনে আছে। তাই এইটার রেজোনেটিং ফর্মটাই যদি ভাবি, এইটার রেজোনেন্স কীভাবে করবে, আমরা তখনই বলেছিলাম নেগেটিভ চার্জের পাশে যদি ডবল বন্ড থাকে তখনই সেখানে কনজুগেশন ধরে নেব। এই নেগেটিভ চার্জটা এখানে আসলো, এই বন্ডটা খুলে গেল, তাহলে এই সি আর এন এর মধ্যে এখন ডবল বন্ড, আর যেইখানে খোলে সেখানে নেগেটিভ চার্জ। এইখানে এন আর ও এর মধ্যে ও ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ও এর ওপর নেগেটিভ চার্জ আছে, হুইচ ইজ মোর স্টেবল, এটা হওয়ারই কথা ছিল। তাহলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমার এইটা মোর স্টেবল, এটাতে খেয়াল থাকে। এইবার রুল নাম্বার 4, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এখানে বাহুবলের পিকচার দেখছি, আমরা যাচ্ছি ডিটেলে যাচ্ছি, তার আগে একটু বলে নিই, রুল নাম্বার 4 কিন্তু কম্পিটিটিভ রুল একটা, রিগার্ডিং অক্টেট স্টেবিলিটি আর ইলেকট্রোনেগেটিভিটি। তাদের মধ্যে যুদ্ধ হবে, কে জিতবে।
সো যখন আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করব তখন মাথায় রাখবো সবসময় অক্টেট স্টেবিলিটি কিন্তু ডমিনেটস করবে ওভার ইলেকট্রোনেগেটিভিটি। তাই রুল অফ ইলেকট্রোনেগেটিভিটির ওপর কিন্তু ডমিনেট করবে রুল অফ অক্টেট স্টেবিলিটি, এটাতে খেয়াল থাকে। কারণ আমরা জানি অক্টেট স্টেবিলিটি মানে প্রাইম স্টেবিলিটি, মানে খুব ইম্পর্টেন্ট। অক্টেট স্টেবিলিটি মানে হাইলি স্টেবল, এটা তো আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়, ক্লাস 9 থেকে। অক্টেট স্টেবিলিটি মানে হাইলি স্টেবল, তার মানে যখনই এরকম অক্টেট স্টেবিলিটি পাবো তখন কিন্তু সে ইলেকট্রোনেগেটিভিটি রুলটা কিন্তু আমার তখন ওভারকাম করবে। এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। এইখানে দেখতে পাচ্ছি এইটা কিন্তু লেস দ্যান 8 ইলেকট্রন, তার মানে এইটা কিন্তু অক্টেট স্টেবিলিটি ওবে করছে না। কিন্তু কার্বনে পজিটিভ চার্জ, অক্সিজেনে কোনো চার্জ নেই, তার মানে এইটা চার্জের দিক থেকে কিন্তু ভালো, কিন্তু অক্টেট স্টেবিলিটি কিন্তু ওভার করছে না। অক্টেটের দিক থেকে খারাপ, চার্জের দিক থেকে ভালো। তো ঘুরিয়ে যদি এইখানে ভাবি, এইখানে দেখতে পাচ্ছি যে এই কার্বনটা কিন্তু এখন অক্টেট হয়ে গেছে। এখানে 3টে বন্ড মানে 6টা ইলেকট্রন, আর এখানে একটা বন্ড মানে আরও 2টো ইলেকট্রন মানে 8টা। আর এইখানে অক্টেটের কিন্তু সাপোর্ট করছে এটাকে, কিন্তু আমার ইলেকট্রোনেগেটিভিটি যদি তাকাই, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, দেখলেই খারাপ লাগছে। অক্সিজেন তো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার উপর পজিটিভ চার্জ। তাহলে তখন ওই কন্ডিশনে কাকে জেতাবো? অক্টেট বলছে আমার এটাকে জেতাও, ইলেকট্রোনেগেটিভিটি বলছে আমার এটাকে জেতাও। এই দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে, তাহলে কম্পিটিশনের মধ্যে জিতবে হচ্ছে অক্টেট রুল, কারণ অক্টেট রুল হচ্ছে হাইলি পাওয়ারফুল, জাস্ট লাইক বাহুবলী আমাদের। তো অক্টেট রুল যখনই আমাদের হচ্ছে দেখবো যে অক্টেট রুল আর কি ওভারকাম করে যাবে ইলেকট্রোনেগেটিভিটির ওপর, তখন কিন্তু আমরা ইজিলি এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু হ্যান্ডেল করতে পারবো। যেখানে দুটোর মধ্যে কম্পিটিশন হবে তখন সেখানে খুব ইজিলি বলবো আমাদের অক্টেট রুল, অ্যাজ ইট ইজ হাইলি পাওয়ারফুল ইন নেচার, তো অক্টেট রুল কিন্তু সবসময় জিতবে। রুল নম্বর 5, রুল অফ ম্যাক্সিমাম ক্যানোনিক্যাল স্ট্রাকচার। আমরা তখনই বলেছিলাম লেকচার শুরুতে, যত আমার রেজোনেন্স হবে তত আমার নাম্বার অফ ক্যানোনিক্যাল স্ট্রাকচার বাড়বে বা রেজোনেটিং স্ট্রাকচার বাড়বে। আর এরকম যত রেজোনেটিং স্ট্রাকচার বাড়বে তত আমার ডিলোকালাইজড হবে পাই ইলেকট্রন। যত বেশি ক্যানোনিক্যাল ফর্ম থাকবে তত সে হাইলি স্টেবল। এইবার এই দুটোকে কম্পেয়ার করব। এইখানে দেখতে পাচ্ছি দুটো কনজুগেশন আছে, এইখানে একটা, দুটো, তিনটে। তাহলে খুব ইজিলি আমাদের কোনো নাম্বার ছাড়াই এখানে দুটো কনজুগেশন, এখানে 3টে কনজুগেশন। তাহলে প্রাইমারি আমরা অবজার্ভ করেই কিন্তু একটা বুঝে যাব যে কোথায় আমার বেশি কনজুগেশন। যেখানে বেশি কনজুগেশন সেখানে বেশি স্টেবিলিটি। এখানে 3টে কনজুগেশন, এখানে দুটো কনজুগেশন, তাহলে কোথায় বেশি স্টেবিলিটি? এখানে বেশি স্টেবিলিটি, এখানে 3টে কনজুগেশন আছে। তাহলে এখানে মোর কনজুগেশন, মোর স্টেবিলিটি। খুব ইজি, তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো হ্যান্ডেল করতে পারবো। তার মানে যেখানে বেশি নাম্বার অফ কনজুগেশন, যেখানে বেশি নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্ম, সেখানে তাহলে আমাদের স্টেবিলিটি অফ দ্য সিস্টেম কিন্তু বেশি। পয়েন্ট নম্বর 6, লিনিয়ার কনজুগেশন ভার্সেস ক্রস কনজুগেশন। মানে লিনিয়ার কনজুগেশন মানে সোজা যদি আমি একটা লাইন টানি তাহলে সেটা হচ্ছে লিনিয়ারলি আগাচ্ছে। আর ক্রস কনজুগেশন আমি সোজা গেলাম, আবার উপরে উঠলাম, আবার নিচে নামলাম, আবার সোজা গেলাম। তাহলে ক্রস হচ্ছে কখনো ইউনিডিরেকশনাল না, বাই ডিরেকশনাল বলতে গেলে। ঠিক আছে, তাহলে এইটার এক্সাম্পলটা দেখছি। এইটা হচ্ছে ইউনিডিরেকশনাল, তাহলে একটা ডিরেকশনে কনজুগেশন চলছে। তো এখানে 3টে কনজুগেশন দেখতে পাচ্ছি, 1, 2, 3। কিন্তু এইখানেও তো 3টে কনজুগেশন দেখতে পাচ্ছি, 1, 2, 3। এইবার তাহলে সমস্যা কোন রুল দিয়ে হবে? এর আগের রুলটাই ছিল এরকম দুটো কনজুগেশন স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানে 3টে কনজুগেশন স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তাহলে নিচেরটায় 3টে যেহেতু সেটা হচ্ছে বেশি স্টেবল। কিন্তু এখন আমার 3টেতে ড্র হয়ে গেছে, তাহলে আমার নতুন রুল আসতে হবে। তো এই রুলগুলো এসছে যখন আমাদের লিমিটেশন এসছে, যখন আমরা ডিসাইড করতে পারছি না তখন একটা একটা করে রুল আমাদের আসতে হয়েছে। সেই রুলগুলো হচ্ছে 1 by 1 এসছে। তাহলে লিনিয়ার কনজুগেশন ভার্সেস ক্রস কনজুগেশনে সবসময় কিন্তু লিনিয়ার কনজুগেশন কিন্তু জিতবে। লিনিয়ার কনজুগেশন হচ্ছে মাচ মোর পাওয়ারফুল। তাহলে এইটা লিনিয়ারলি যাচ্ছে, ইউনিডিরেকশনাল এক ডিরেকশনালে যাচ্ছে। এইখানে যদি দেখি এইটা কিন্তু বাই ডিরেকশনাল, এইটা এখানে যাচ্ছে, এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছি দুটো ডিরেকশন চলে এসছে, তার মানে ক্রস কনজুগেশন। যখন এরকম দুটো ডিরেকশন আসবে তখন কিন্তু ক্রস কনজুগেশন। আর এরকম ক্রস কনজুগেশন হলেই আমরা বলবো সিস্টেমটা কিন্তু আমার লেস স্টেবল হয়ে গেল কম্পেয়ার টু দ্য লিনিয়ার কনজুগেশন। ক্লিয়ার? তাহলে এই লিনিয়ার কনজুগেশন হচ্ছে মোর স্টেবল, আর হাউএভার এরকম ক্রস কনজুগেশন হচ্ছে লেস স্টেবল। সো লাস্ট স্লাইডে যেটা দেখবো যে লাইক চার্জ কিন্তু কখনো পাশাপাশি থাকতে পারে না। এইটা দেখলে খুব ইজিলি বুঝতে পারবো, আমাদের কোনো এক্সাম্পলের দরকার নেই। দেখো যখনই সেম চার্জ যখন দেখতে পাচ্ছে তখন নিজেদেরই একটা কেমন লাগছে। দুটো সেম চার্জ মানে সেখানে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, হাইলি ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন সেখানে ফেস করবে দুটো সেম চার্জ। তাই কখনো সেটা হচ্ছে ফেভারেবল হতে পারে না। কিন্তু একটা পজিটিভের পাশে যদি তার উল্টো চার্জটা থাকে নেগেটিভ, বা উল্টো দিকে ভাবলে নেগেটিভের পাশে যদি পজিটিভ চার্জটা থাকে তখন কিন্তু হাইলি ফেভারেবল। সেটা দেখলে কিন্তু আমাদের সত্যি ভালো লাগবে, কারণ পজিটিভের পাশে পজিটিভ বাজে, নেগেটিভের পাশে নেগেটিভ বাজে, এরকম পজিটিভের পাশে নেগেটিভ কিন্তু হাইলি স্টেবল। তাহলে এই টাইপের সিস্টেমগুলো কিন্তু হাইলি স্টেবল হবে যেখানে আমার দুটো অপোজিট চার্জ থাকবে। তাহলে
বুঝতে পারছি এরকম সিমিলার চার্জ হচ্ছে হাইলি আনস্টেবল, হাউএভার এরকম অপোজিট চার্জ থাকলে কিন্তু ভেরি ভেরি স্টেবল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এরপরে আসতে চলেছে হাইপার কনজুগেশন, যেখানে আমরা দেখব যে রেজোনেন্সের থেকে কতটা বেশি আলাদা হাইপার কনজুগেশন। আর এরকম অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা 1 by 1 ডিসকাস করতে থাকবো। আর তাদের সবচেয়ে বড় কথা অ্যাপ্লিকেশন পার্টটা করব, তাই যত পারি তাড়াতাড়ি ইন্ট্রোডাকশন পার্টগুলো কমপ্লিট করে তাদের অ্যাপ্লিকেশন পার্টগুলো দেখব। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।